কাছে আসবি না আমার। কিন্তু আমি তো তোর বর। আমি তোকে বর হিসেবে মানি না। যদি তুই আমার কাছে আসিস তাহলে তোকে মেরে আমি নিজেও মরে যাব। তোর মতো সেলফিশ মেয়ে আমি দেখিনি। সেলফিশের কি দেখলি তুই? তুই আমার লাইফটা শেষ করে দিলি নিজের স্বার্থের জন্য। তুই যেমন একসময় আমাকে ইউজ করেছিস ফ্রেন্ডশিপের নামে, আজ তোর বাবা আমাকে ইউজ করলো। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো নতুন করে শুরু করব আজ। কিন্তু তুই সে ধরনের মেয়েই না। আমি আর বাবা তোকে ইউজ করেছি। হ্যাঁ করেছিস। যদি ইউজ না করে থাকিস তোরা, তাহলে তোকে আমার সাথে বিয়ে দিলেন কেন? আর অন্য কাউকে পেলেন না? তাই তুই কি বলতে চাচ্ছিস? তুই বিয়ে ভেঙে দিবি? আমি বিয়ে ভাঙতে চাইনি, সবকিছু নতুন করে শুরু করতে চেয়েছি। কিন্তু তুই কি বললি একটু আগে? মনে করে দেখ। তোর মতো ছোট লোকের বাচ্চার সাথে আমি নিজেও সংসার করব না। তোর সাথে ফ্রেন্ডশিপ করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কি বলবি বল। বাবা মাকে নিয়ে কিছু বলবি না। কি করবি রে তুই কুত্তার বাচ্চা? সর সামনে থেকে, জানোয়ার কোথাকার। তুই কতটা নীচ প্রমাণ করে দিলি। আমি তোর বাবা মাকে নিয়ে কিছু বলেছি? কিন্তু তুই যারা এই দুনিয়ায় নেই তাদেরকে খারাপ বলতেছিস। টাকা থাকলেই বড়লোক হওয়া যায় না। নিধির ঠোঁটের নিচ দিয়ে রক্ত পড়ছে, মাথা নিচু করে বসে আছে। থাক, তুই তোর বাবার সম্পত্তি নিয়ে। তুই তো এই সম্পর্কটা রাখতে চাস না। আজ চলে যাচ্ছি। ঠিক 3 মাস পর ডিভোর্স পেপার নিয়ে তোর সামনে আসব। সেদিন নিধিকে কথাগুলো বলে বের হয়ে এসেছিলাম। হ্যাঁ, আমি আমার বাসরাতের দিনে বাসা থেকে বেরিয়ে এসেছিলাম। বাসাটা আমার ছিল না, নিধির বাবার ছিল। আপনারা ভাবছেন নিধিকে, আর ওর সাথে আমার বিয়ে কেমন করে হলো? নিধি বড়লোক বাবার একমাত্র মেয়ে। বাবার অনেক টাকা, তাই দেমাগে মাটিতে পা পড়তো না। ভাবছেন আমার সাথে গরিবের সাথে ওর ফ্রেন্ডশিপ হলো কেমন করে? আসলে ভার্সিটিতে ভালো ছাত্র হিসেবে একটা নাম ছিল আমার। একদিন ক্লাস থেকে বের হওয়ার সময় নিধি সামনে আসে। তোমার নাম মারুফ? হ্যাঁ বলুন। আসলে আমার ফিজিক্সের নোটস গুলো একটু লাগতো, দিতে পারবেন? হুম, অবশ্যই। তারপর ওকে নোটসগুলো দেই। এইভাবেই কথা বলা শুরু, ধীরে ধীরে হালকা পাতলা খবর নেওয়া। এইভাবেই ফ্রেন্ডশিপ চলছিল। ওর ফ্রেন্ডশিপটা অবশ্য করুণা ছিল, কারণ আমি অনাথ, দুনিয়াতে কেউ নেই। তাই করুণা দেখিয়ে মহৎ হতে চেয়েছিল। সেটা ওর ব্যবহারের মাধ্যমেই ও বুঝিয়ে দিত আমাকে। আমি সব বোঝার মধ্য দিয়ে না বোঝার ভান করে চলতাম। কি করব, আমি তো অনাথ, আমি তো করুণার পাত্র হবার যোগ্যই। মাঝে মাঝে মনটা খারাপ হতো। যদি বাবা মা থাকতো তাহলে ঈদে কাপড় কিনে দিত। ভার্সিটিতে আসার সময় পকেটে টাকা আছে কিনা বলতো, আছে বললেও টাকা বের করে দিত। রাতে দেরি করে বাসায় ফিরলে বকাঝকা করত। রাগ করে না খেয়ে থাকলে বারবার খেতে ডাকতো। আমাদের জীবনে বাবা মার ভালোবাসা ছোট ছোট জিনিসের মধ্য দিয়ে ফুটে ওঠে, যেটা অনেকে বুঝে না। সময় হলে সেটাই আর পাবে না, আর সেটাই তার কাছে বড় চাহিদা হয়ে দাঁড়ায়। অনেকে পিতামাতা ভালোবাসাকে ঠেলে দেয়, আবার অনেকে সেটার জন্য কেঁদে যায়। যেমনটা আমার ক্ষেত্রে। ভার্সিটি থেকে থাকাকালীন নিধি প্রায় আমাকে ওদের বাসায় নিয়ে আসতো, ভালো মন্দ খাওয়াতো, মাঝে মাঝে টাকার প্রয়োজন হলে দিতে চাইতো। কিন্তু আমি নিতাম না, কারণ যেটা নিব সেটা যদি ফেরত দিতে না পারি তাহলে নিজেকেই খারাপ লাগতো। তাই ছোট একটা পার্ট টাইম জব করতাম। নিধিকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু ওর সামনে সেটা প্রকাশ করতাম না। কারণটা খুব সাধারণ, কিন্তু অনেক আমি গরিব, এটাই একটা ছোট শব্দ, কিন্তু এর বোঝাটা অনেক বড়। ওর মতো বড় লোকের মেয়ে আমার মতো অনাথ যে মেসে থাকে, সারা বছর 2টা শার্ট প্যান্ট দিয়ে চালিয়ে দেয়, তার সাথে প্রেম করবে, এটা ভাবাই অনেক কিছু। এভাবেই চলছিল। নিধি আমাকে অনেক কেয়ার করত, কিন্তু ওর কিছু কথার মধ্যে আমার জায়গাটা চিনিয়ে দিত। কোনো মেয়ের সাথে কথা বললে এসে বলতো, তোর মতো ছেলেরা শুধু মেয়েদের দিকে কোন নজরে তাকাতে পারে, ছোট লোক কোথাকার। এছাড়া ওর কথা মতো চলাফেরা এগুলো তো আছেই। এদিক থেকে ওদিক হলে ছোট লোক, কুত্তা, জানোয়ার, এগুলা কথা ফ্রিতে শুনতে হতো। তারপরেও মেনে নিয়ে চলতাম। কিন্তু যেদিন ওর মুখ থেকে শুনলাম ওর বিয়ে ঠিক হয়ে গেছে,
সেদিন খুব খারাপ লাগে। নিধি ওর বিয়ের কার্ড যখন আমার হাতে দিল, তখন কার্ডটা হাতে নিয়ে হাতটা কাঁপছিল, চোখ দিয়ে জল পড়তে চাইছিল, কিন্তু সেটা আটকে রেখে দিয়েছিলাম। এমনকি নিধির বিয়ের সব কাজ আমাকে করতে হয়। ভেবেছিলাম এটা হয়তো আমার ভাগ্য, যাকে ভালোবেসেছিলাম তার বিয়ে দিতেছি। কিন্তু বিয়ের দিন বর আসেনি, কারণটা এখনো অজানা। তারপর নিধির বাবা ওর বিয়ে আমার সাথে দেন। আমি প্রথমে না করি, কারণ ওনাদের সাথে আমার যায় না, কিন্তু তিনি হাত জোর করে বলতে লাগলেন, তাই আর না করতে পারিনি। তারপর বাসর রাতের কথা তো আপনাদেরকে বললাম। সেদিন বাসা থেকে বেরিয়ে এসেছিলাম। আজ 4 মাস হয়ে গেল। নিধিকে দেওয়া কথার 1 মাস বেশি। পুরনো শহরটা আজ আবার বসে আছে। আকাশ মেঘলা, কখন যেন অঝরে নামবে বৃষ্টি। পুরনো কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে। সেই চিরচেনা ব্রিজে গেলাম, যেখানে আমি আর নিধি প্রায় রাতেই বসে থাকতাম। ব্রিজের এক কোণে গিয়ে বসলাম, একটা সিগারেট ধরিয়ে পুরনো গল্প, খুনসুটির কথাগুলো ভাবতে লাগলাম। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি চলে আসলো। তখনই হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিটা আজ খুব ভালো লাগছে, তাই আর উঠলাম না। নিধির সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে লাগলাম। নিধি আমার বউ, কিন্তু বাসরাতের পর থেকে তাকে আমি দেখিনি। হাস্যকর হলেও এটাই বাস্তব। হয়তো ও এখন কোনো ভালো বড়লোক ছেলে পেয়ে গেছে, কিন্তু ও কি আবার বিয়ে করছে? কথাটা ভাবতে ভাবতে ব্যাগ থেকে ডিভোর্স পেপারটা বের করলাম। এই চেনা শহরে ফিরে আসার 2টা কারণ, তার মধ্যে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হঠাৎ করে জোরে বৃষ্টি শুরু হলো। কাগজটা ব্যাগে ঢুকিয়ে সিগারেটটা ফেলে দিলাম। তারপর হাঁটতে লাগলাম। কোনো কিছু পাচ্ছি না যে উঠে যাব। ঝুম বৃষ্টিতে একলা রাস্তায় হেঁটে চলেছি। হঠাৎ করে সামনে দিয়ে একটা ট্যাক্সি আসলো। আমি জোরে ডাক দিলাম। আমার ডাক শুনে ট্যাক্সিটা দাঁড়িয়ে গেল। আমি দৌড়ে গিয়ে ওর দরজা খুলতেই একটা বড় ধরনের শক খেলাম। 4 মাসে অনেকটা বদলে গেছে, কিন্তু চিনতে অসুবিধা হলো না। হ্যাঁ, ভেতরে নিধি বসেছিল। আমাকে ওকে দেখে যতটা স্বাভাবিক ও হয়তো নয়। ওর চোখ মুখ দেখলে বুঝতে পারছিলাম। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। স্যার যাবেন? না, যাও। তারপর সেখান থেকে চলে আসলাম। আগে থেকে একটা বাসা ভাড়া করে রেখেছিলাম। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। আসার সময় নিধির মুখটা শুধু ভেসে আসছিল। অনেকটা বদলে গেছে ও। চুলগুলো আগের মতো আর ছোট নেই, বেশ বড় রেখেছে। ছেলেদের মতো আর প্যান্ট শার্ট পরে না হয়তো, কারণ ওকে শাড়িতে দেখলাম। বেশ মানিয়েছে ওকে শাড়িটাই, একদম পরীর মতো লাগছিল। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে ভিতরে গেলাম। ফ্রেশ হয়ে বেলকনিতে গিয়ে বসলাম। একটা সিগারেট ধরালাম আর মায়ামাখা বৃষ্টিটা উপভোগ করতে লাগলাম। এখন আর নিধির জন্য অতটা আবেগ আসে না, কারণ আমার ভুলটা ও আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আগে ওর পিছনে কিভাবে ঘুরতাম, কথাগুলো ভাবলেও হাসি পাচ্ছে। সারা দিন ওর কথা মতো উঠবোস, মারুফ এটা কর, ওটা কর, এটা করবি না, ওটা করবি না, দিনগুলো চোখের সামনে ভেসে উঠছে, কিন্তু তার জন্য আর আবেগ প্রকাশ পায় না। আবেগটা আজ সিগারেটের ধোঁয়ার সাথে হারিয়ে গেছে একাকিত্বের বাতাসে। সারা রাত বেলকনিতে বসে থাকলাম। শেষ রাতে সেখানে ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। হাতে আছে আমার আর নিধির ডিভোর্স পেপার। আমি নিজের কথাটা আজ রাখতে যাচ্ছি, যেটা আমি ওকে বাসর রাতে দিয়েছিলাম। একটা রিক্সা নিয়ে নিধির বাসার সামনে গেলাম। বাসাটা চিরচেনা, কিন্তু মানুষগুলো হয়তো চিনতে পারিনি। দরজায় গিয়ে কলিং বেল চাপলাম। কিছুক্ষণ পর একজন মহিলা এসে দরজা খুলে দিলেন। হয়তো কাজের লোক। কাকে চাই? ম্যাডাম বাসায় আছেন? হুম। একটু ডেকে দিবেন। আচ্ছা, আপনি বসেন, আমি ডাক দিচ্ছি। বলেই মহিলাটি চলে গেলেন। আমি দরজায় দাঁড়িয়ে রইলাম, কারণ ভেতরে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আমি পিছনে ঘুরে বাসার বাগানটা দেখতে লাগলাম। একটু পর কে যেন পিছন থেকে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি নিধি। আমাকে দেখে অনেকটা অবাক হলো, তা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে। কেমন আছো? জি ভালো। ভিতরে আসো।
না, তার দরকার নেই। এই নিন। কি এটা? যেটার জন্য আপনি এতদিন অপেক্ষা করেছিলেন, পরে দেখে নিন ঠিক আছে কিনা। আর আমার সাইন দেওয়া আছে। নিধি পেপারটা হাতে নিয়ে পড়তে লাগলো। একটু পর আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকালো। কি ঠিক আছে? আর সরি আপনাকে 1 মাস বেশি দেরি করানোর জন্য। আসলে পেপারের কাজটা করতে একটু ভেজাল হয়েছিল। আপনি খুশি তো? আজ আপনি মুক্ত। আজ আসি, ভালো থাকবেন। বলে চলে আসলাম। পিছনে ঘুরে আর ওর দিকে তাকাইনি। হয়তো ও আজ অনেক খুশি, আমিও খুশি, কারণ ভালোবাসার মানুষটা খুশি হয়েছে। ওখান থেকে বাসায় চলে আসলাম। সারা দিন বাসার টুকিটাকি গুছিয়েছি। বিকেলে বাজার করে এনে রান্না করলাম। একা থেকে রান্না করা শিখে গিয়েছি, কারণ বাকিটা জীবন একাই কাটাতে হবে। রাতে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে অফিস যেতে হবে। আমি এখন একটা বড় কোম্পানিতে সিনিয়র ম্যানেজারের পদে প্রমোশন পেয়ে এখানে এসেছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। অফিসে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করে নিজের ক্যাবিনে গিয়ে কাজ করতে লাগলাম। একটু পর একজন কর্মকর্তা এসে বলল, বস এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। আমি বসের রুমে গিয়ে দরজা নক করলাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। ভিতরে ঢুকতেই মাথায় আকাশ ভেঙে পড়ল। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই সবকিছু অন্ধকার হয়ে গেল, কারণ ভিতরে নিধি বসেছিল। আমি ওকে দেখে অনেক অবাক হলাম, কিন্তু ও আমাকে দেখে একটুও অবাক হলো না। হয়তো ও আমাকে আর চিনতেও পারছে না। আমি ওর দিকে তাকিয়েই রইলাম। হ্যালো মিস্টার মারুফ, এই যে আপনাকে বলছি। ওর কথায় বাস্তবে ফিরলাম। হ্যালো ম্যাম। বসুন। আমি একটা চেয়ার টেনে নিয়ে বসলাম। কি খাবেন? না ম্যাডাম, আমি কিছু খাবো না, ধন্যবাদ। নিধি আর কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে থাকলো। আমি ওর তাকিয়ে থাকা দেখে বেশ অস্বস্তি বোধ করলাম। ম্যাডাম, আমি তাহলে যাই। আসুন। আমি সেখান থেকে বেরিয়ে নিজের কেবিনে চলে আসলাম। কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ওসব চিন্তা বাদ দিয়ে কাজে মন দিলাম। কাজ শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রান্না করে খেয়ে নিলাম। রাতে ঘুম আসছিল না, কারণ নিধির সেই মায়াবী তাকিয়ে থাকা চেহারাটা চোখ বন্ধ করলেই ভেসে উঠছিল। আমি কি নিধিকে এখনো ভালোবাসি? নিজের মনকে প্রশ্ন করলাম। না, সেটা কিভাবে হয়? আমাদের তো ডিভোর্স হয়ে গেছে, আর ওর হয়তো বয়ফ্রেন্ড আছে। মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছিল, তাই ছাদে গিয়ে সিগারেট ধরলাম। পুরো রাত ঘুমাইনি। প্রায় রাত আমার নির্ঘুম যায়। এখানে এসেও সেই অভ্যাসটা পাল্টানো গেল না। সকালে ফ্রেশ হয়ে অফিসে গেলাম। তাড়াহুড়োয় নাস্তা করা হয়নি। অফিসে গিয়ে নিজের কাজে মন দিলাম। একটু পর একজন একটা ফাইল নিয়ে আসলো। মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। স্যার, এই ফাইলটাতে একটু সাইন লাগতো। আমি ফাইলটা চেক করে সাইন করে দিলাম। আমি সিমি। আমি মারুফ। তুই আমার বয়সের, তাই তোমাকে স্যার বলতে পারবো না। ঠিক আছে, তুমি করে বলিও। ওকে, আসি তাহলে। সিমি চলে গেল। আমি নিজের কাজে মন দিলাম। একটু পর একটা ফোন আসলো। হ্যালো। তাড়াতাড়ি আমার রুমে আসো। নিধি রুমে গেলাম। গিয়ে দেখি ও মাথায় হাত দিয়ে বসে আছে। ম্যাম, কিছু বলবেন? মারুফ, আমি তোমাকে ভার্সিটি লাইফ থেকেই ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। তোর উপর জোর খাটাতাম, কারণ আমি চাইতাম না যে তুই অন্য কোনো মেয়ের সাথে কথা বলিস। অন্য কারোর সাথে তোকে কথা বলতে দেখলে আমার খুব রাগ হতো। আমি জানি আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আর বাসর রাতের দিন আমি তোকে ওভাবে বলতে চাইনি। আমার তোর উপর অভিমান হয়েছিল, কারণ বাবা তোকে বিয়ের কথা বলার পরেও তুই না বলে দিলি। সেই কারণে আমি তো তোকে ভালোবাসি, তাই তো প্ল্যান করে আমার বিয়েটা ভাঙলাম, যাতে বাবা কোনো উপায় না পেয়ে তোর সাথে বিয়ে দেয়। কিন্তু পরে যখন তুই চলে গেলি, আমি সারা রাত কেঁদেছি। তুই যদি একবার পিছনে ফিরে তাকাতি দেখতি, তাহলে বুঝতে পারতি আমি তোকে এই 4 মাস ধরে অনেক খুঁজেছি। প্রতি রাতে তোর জন্য কেঁদেছি। উপরওয়ালার কাছে প্রার্থনা করেছি যাতে তোকে আমার কাছে ফিরিয়ে দেন। আমি তোকে অনেক ভালোবাসি। তোকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না। প্লিজ আমাকে মাফ করে দে। নিধি এসে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। আমি ওকে নিজের থেকে ছাড়িয়ে নিলাম।
এসব কথা বলার সময় অনেক আগেই চলে গিয়েছে। আপনার আর আমার মধ্যে কিছু নেই। আপনার আর আমার একটাই সম্পর্ক, বস আর কর্মচারীর। এর থেকে বেশি কিছু নয়। কিছু কাজ থাকলে বলেন, না হলে আমি আসতেছি। নিধি মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে। চুলগুলো ওর মুখের সামনে চলে এসেছে। বেশ মায়াবী লাগছে। ইচ্ছে করছে ওর চুলগুলো নিজের হাতে সরিয়ে দেই, কিন্তু ওর মায়ায় পড়লে হবে না। আমি আসি তাহলে, কথাটা বলে বেরিয়ে আসতে লাগলাম। আমি নিজের ভালোবাসাটা আদায় করে নেব। তুই ভালো করেই জানিস আমি কতটা জেদি। আমি তোর অভিমানটাকে সরিয়ে ভালোবাসাকে বের করেই আনবো। আমি তোকে কথা দিচ্ছি। দেখা যাবে। তারপর নিজের কেবিনে এসে কাজ করতে লাগলাম। অফিস শেষে বাসায় আসলাম। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে অফিসে গেলাম। একটু পর সিমি আসলো। কেমন আছো? ভালো, তুমি? ভালো। সিমির সাথে কথা বলতে লাগলাম। মেয়েটা কথা বলতেও পারে, শুরু করলে শেষ করতেই চায় না। এরই মধ্যে নিধি এসে আমাদের দেখে রাগে লাল হয়ে গেল। কিচ্ছু বলল না, নিজের ক্যাবিনে চলে গেল। একটু পর পিয়নকে দিয়ে আমাকে ডাক দিল। নিধির রুমে গিয়ে নক দিলাম। আসবো ম্যাম? আসুন। আমি ভিতরে গেলাম। কি কাজ আছে দিন? বসতে বলছি না? আমি কোনো কথা না বলে বসে পড়লাম। আমি বসতেই নিধি উঠে দাঁড়ালো। উঠে গিয়ে দরজা লাগিয়ে দিল। কি ব্যাপার, দরজা লাগিয়ে দিলেন কেন? আমার অফিস, আমি যা ইচ্ছে তাই করব। আমি সিটে বসে আছি। নিধি এসে আমার সামনের ডেস্কটায় উঠে বসলো। আপনি এভাবে বসলেন কেন? নিজের চেয়ারে গিয়ে বসুন। সেটা পরে দেখা যাবে। আগে বল, তুই ওই সিমির সাথে এত হেসে কথা বলছিস কেন? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি কে বলার? তোর ব্যাপার মানে? আমি তোর বউ। ছিলেন। নিধির মুখটা মলিন হয়ে গেল। কি যেন ভাবতে লাগলো। আমি তাহলে আসি ম্যাম, আমার কাজ আছে। আমার কথায় নিধির ধ্যান ভাঙলো। না, কোথাও যেতে হবে না, বসে থাক এখানে। কিন্তু আজ তো মিটিং আছে। ও, তাহলে যাও, বাকি ব্যবস্থা আমি পরে করছি। আমি উঠতে যাব, তখনই নিধি আবার ধাক্কা দিয়ে সিটে বসে দিল। কোথায় যাচ্ছ? আপনি তো যেতে বললেন। আগে একটা কিস দাও, তারপরে যেও। কি? আগে কিস দাও, তারপরে যেও। পারবো না। পাগল নাকি? আপনার বফের কাছে যান। একটা কেন, 1000টা কিস দিবে। অত কথা শুনতে চাই না। দিবি কিনা বল। না, দিব না। তাহলে যা করার আমাকেই করতে হবে। যা ইচ্ছে করে নিন। তখন নিধি ওর মাথা আমার মাথার কাছে আনলো। ওর টেবিলের উপরে বসে থাকায় মাথা উঁচু করে ওর দিকে তাকাতে হচ্ছে। আমি ওর দিকে তাকাতে যাব, তখনই ও 2 হাত দিয়ে আমার গাল দুটি ধরলো আর কপালের সাথে কপাল ঘষতে লাগলো। কেমন যেন একটা ভালো লাগা নিজের ভেতর কাজ করতে লাগলো। ওর নিঃশ্বাস নেওয়ার শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। তারপরও ওর ঠোঁট দুটো আমার ঠোঁটের দিকে এগিয়ে আনতে লাগলো। আমি বাধা দিলাম। ম্যাম, কি করছেন? একজন বউ তার বরের সাথে যা করে। বলেই ও আমার হাতটা সরিয়ে দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমরা দুজন হাঁপাতে লাগলাম, কিন্তু নিধি মুচকি মুচকি হাসতে লাগলো। আপনি কি করলেন এটা? তুমিই তো বললা যা করার করে নাও, তাই আমি যা করার করে নিলাম। আমি কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসলাম। তারপর নিজের কেবিনে গিয়ে বসলাম। বসে শুধু নিধির কথা ভাবতেছি। ওর গোলাপি ঠোঁট দুটো যেন আমায় টানছে। বারবার সে কিসের কথা মনে পড়ছে, আর ঠোঁটের কোণে হাসি চলে আসছে। এত হাসি কিসের? কথাটা শুনে সামনে তাকিয়ে দেখি সিমি। একা একাই হাসছেন? পাগল হয়ে গেলেন নাকি? না, পাগল হতে যাব কেন? তাহলে একা একাই হাসছেন যে? পুরনো একটা কথা মনে পড়ে গেল, তাই। আমিও শুনি, কি কথা? পরে একদিন শোনাবো। হঠাৎ এই সময় আসলেন যে, কোনো দরকার আছে কি? না, সেরকম কিছু না, লাঞ্চ টাইম হয়ে গেছে, তাই ভাবলাম আপনার সাথে একটু গল্প করি। ও আচ্ছা, বসুন, আমি খাবার অর্ডার করি। আমি ফোনটা নিয়ে পিয়নকে বললাম নিচের রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসতে। তারপর দুজনে গল্প করতে লাগলাম।
কিন্তু আমার গল্প করার কোনো মুড নেই। শুধু নিধির মায়াবী চেহারাটা ফুটে আসছে। আর এদিকে সিমি বকবক করেই যাচ্ছে। একটু পর পিয়ন খাবার নিয়ে আসলো। দুজনে হাত ধুয়ে খেতে লাগলাম আর হালকা পাতলা হাসি ঠাট্টা করছিলাম। তখনই দেখলাম নিধি গ্লাসের বাইরে থেকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। কিছু না বলে খাওয়া শেষ করে সিমিকে বিদায় দিলাম আর নিজের কাজগুলো করতে লাগলাম। অফিস শেষে আমি বাইরে দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা নেই, তাই হাঁটতে লাগলাম। হঠাৎ সামনে একটা গাড়ি এসে থামলো। গ্লাসটা নামালো। ভিতরে নিধি। গাড়িতে ওঠো। না ম্যাম, ঠিক আছে, আমি সামনে থেকে রিক্সা নিয়ে নিব, আপনি চলে যান। উঠতে বসি না? দেখুন ম্যাম, আপনি আমার বস অফিসে, তাই এখানে জোর খাটাতে আসবেন না। উঠবি না? গাড়ি থেকে নেমে ওইটা করব। এখন সবার সামনে করলে সবাই ফ্রিতে শো দেখবে। যদি না চাস সবাই ফ্রিতে শো দেখুক, তাহলে উঠে পড়। আমি ভাবলাম ভিতরে তো যাব না, আর বাইরে দাঁড়িয়ে থাকলে ইজ্জত সব শেষ হয়ে যাবে। দৌড় মেরে পালিয়ে যাই। যেই 1-2 ধাপ দিলাম, নিধি পিছন থেকে বলল, পালাচ্ছিস পালা, কিন্তু রাত শেষ, ওই অফিসেই আসবি। আর কাল সবার সামনে কিস করব। কথাটা শুনেই দাঁড়িয়ে গেলাম। ঠিকই তো, কাল আবার অফিসে যেতে হবে। নিধির যেরকম জেদ, কথার খেলাপ করবে না। তাই গুটি গুটি পায়ে ফিরে এসে গাড়ির দরজাটা খুলে ভিতরে বসলাম। নিধি ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলল। আমি গুটিসুটি মেরে বসে আছি। নিধি আমার কাঁধে মাথা দিয়ে বসে রইল। পরন্ত বিকেলে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর মুহূর্তটা যে কেমন ছিল তা ভাষায় প্রকাশ করার মতো না। একটু দূর যেতে নিধি গাড়ি থামাতে বলল আর আমাকে নামতে বলল। আমি নেমে আসলাম। নিধি ড্রাইভারকে গাড়ি রেখে চলে যেতে বলল। ড্রাইভারকে পাঠিয়ে দিলেন যে? আমাদের যেতে দেরি হবে, তাই পাঠিয়ে দিলাম। আসো আমার সাথে। না, আমায় বাসায় যেতে হবে, কাজ আছে। প্লিজ, কিছুক্ষণ পর চলে যাব। ওর দিকে তাকালাম, এক মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা চলুন। তারপর দুজনে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে সেই ব্রিজে গেলাম। তোমার মনে আছে এই ব্রিজে আমরা কত আড্ডা দিছি? আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। দুজনে ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে আছি। নিচে নদীতে সূর্যের পড়ন্ত আলো যেন অন্য রকম একটা মুহূর্ত ফুটিয়ে তুলেছিল। পশ্চিম আকাশে উড়ে যাওয়া মেঘগুলো এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করছে। নিধি আমার হাত ধরে কাঁধে মাথা রেখে সামনের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ আমাদের মাঝে কোনো কথা হয়নি। তুমি কি আমায় সত্যি আর ভালোবাসো না? ওর কথাটা শুনে অবাক হলাম, কারণ কি বলবো আমার জানা নেই। কি হলো, চুপ করে আছো কেন? সেটা না হয় না জানাই থাকলো। ডিভোর্স তো হয়ে গেছে, এখন পুরনো কথা ঘেটে লাভ কি? আমার কথাটা শুনে নিধির মনটা খারাপ হয়ে গেল। আর কিছুক্ষণ পর যাওয়ার পর আমরা দুজনে চলে আসলাম। আজ দিনটা খুব ভালোভাবে ঘুমাতে পেরেছি, কারণটা আমি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে গেলাম। গিয়ে নিজের ক্যাবিনের সামনে আমার নাম লেখার জায়গায় আনোয়ার সাহেবের নাম লেখা, কোম্পানির সিনিয়র কর্মকর্তা। তাহলে কি নিধি আমাকে চাকরি থেকে বের করে দিল? হঠাৎ করে পিছন থেকে পিয়ন এসে বলল, ম্যাডাম আপনাকে ডাকতেছে। আমি নিধি রুমে গিয়ে দরজা নক করে ভিতরে ঢুকেই মাথায় ঠাডা পড়ল, কারণ সেখানে 2টা ডেস্ক ছিল। মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কামিন। ম্যাম, আমার কেবিন কি চেঞ্জ করা হয়েছে? হ্যাঁ, আজ থেকে আপনি এখানে বসে কাজ করবেন। কিন্তু ম্যাম, এখানে কেন? অফিসে আর কোনো কেবিন নেই, তাই। কিন্তু ম্যাম, অফিসে তো অনেকগুলো কেবিন আছে ফাঁকা পড়ে। আপনাকে যেটা বলা হয়েছে সেটা করুন। কি আর করার, চাকরিটা ছাড়তেও পারবো না, কারণ এখন আরেকটা ভালো মাইনের চাকরি পাওয়া মুশকিল নয়, একদম অসম্ভব ব্যাপার। আমি সাইডের ডেস্কটায় বসে কাজ করতে লাগলাম, কিন্তু নিধি কাজ বাদ দিয়ে চেয়ারটা আমার দিকে ঘুরিয়ে আমাকে দেখছে, যেটা খুব অস্বস্তিকর যে কোনো মানুষের জন্য। কারণ কেউ যদি আপনার দিকে তাকিয়ে থাকে তাহলে আপনি সেটা বুঝতে পারবেন। আপনি না চাইলেও তার দিকে আপনার নজর যাবে। আমি বারবার নিধির দিকে আর চোখে তাকাচ্ছি, কিন্তু ও আমার দিকে
এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আর থাকতে না পেরে ওর দিকে চেয়ারটা ঘুরিয়ে নিলাম। ম্যাম, আপনার দেখা হয়ে গেলে আমি একটু কাজ করি। মানা কি করেছে? করো। আপনি এভাবে তাকিয়ে থাকলে আমি কেমন করে কাজ করব? সেটা আমি কেমন করে জানবো? এর সাথে কথা বাড়িয়ে লাভ নেই, লুচু মাইয়া কোথাকার। আমি নিজের কাজে মন দিলাম। দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে গেল। নিধি বাইরে কোথায় যেন চলে গেল। সবাই লাঞ্চ করছে, কিন্তু আমি ছাড়া। কারণ একটা আর্জেন্ট ফাইল জমা দিতে হবে। কিন্তু পেটে তো ইঁদুর বুকডন মারছে। কিছু করার নেই, সাইডে রাখা এক গ্লাস পানি পুরোটা খেয়ে কাজ করতে লাগলাম। হঠাৎ করে নিধি রুমে আসলো। এসে একটা প্যাকেট থেকে কি যেন বের করলো। আমি নিজের মনে কাজ করে যাচ্ছি, কিন্তু পেটে খিদে, আর কাজটাও তাড়াতাড়ি দিতে হবে। একটু পর নিধি আমার সামনে আসলো, একটা চেয়ার নিয়ে আমার পাশে বসলো। তারপর আমার চেয়ারটা ঘুরিয়ে আমাকে ওর দিকে করে নিল। ম্যাম, আপনি কি দেখতে পাচ্ছেন না আমি কাজ করতেছি? কাজ পরে করবা, আগে খেয়ে নাও। আমি জানি তুমি সকাল থেকে কিছু খাওনি। তারপর নিধি আমার মুখের সামনে খাবার ধরলো আর মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। দেখুন ম্যাম, আমার এখন খাওয়ার সময় নেই। কাজটা শেষ করে আমি বাইরে গিয়ে খেয়ে নিব। এটা খাবি না মিষ্টি খাওয়াবো? নিধি ওর চেয়ারটা আমার চেয়ারের কাছে নিয়ে আসলো। আমি আবারও ওকে একটু দূরে ঠেলে দিলাম। প্লিজ ম্যাম, কাজটা করতে দিন। আপনি তো জানেন কাজটা কতটা ইম্পর্টেন্ট। আমি কি তোমাকে মানা করছি কাজ করতে? তুমি কাজ করো। কাজ লে খাবো কেমন করে? আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। না ম্যাম, এটা সম্ভব নয়। আপনি আমার বস, আশা করি আপনি সেই সম্পর্কটার মর্যাদা রাখবেন। আমি নিজের মনে কাজ করতে লাগলাম। নিধি নিজের ডেস্কে গিয়ে ফাইল দেখছিল। 1 ঘন্টা পর কাজ শেষ করে নিধির কাছে ফাইলটা দিলাম। কাজ শেষ হয়েছে, এবার খাবারটা খেয়ে নাও। আমি আর মানা করলাম না, কারণ যে পরিমাণ খিদে লেগেছিল তা বলার মতো নয়। আমি গিয়ে সোফায় বসে পড়লাম। আমার প্লেটটা নিতে যাব, তখনই দেখলাম পাশে আরেকটা প্লেট ঢাকা দেওয়া। তার মানে নিধি এখনো খায়নি, হয়তো আমার জন্য অপেক্ষা করে আছে। মুখের দিকে তাকিয়ে দেখলাম একদম শুকিয়ে গেছে। ও হয়তো সকাল থেকে কিছু খায়নি। ম্যাম, আপনি খাবেন না? না, তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। আমি কি বলবো বুঝতে পারছি না। কেন জানি ওর মায়ায় ধীরে ধীরে ডুবে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি ওর ওই মিষ্টি চাহনিতে। আমি খেলাম না, প্লেটটা নিয়ে ওরকম বসে রইলাম। নিধি ফাইল চেক করতে ব্যস্ত। কি হলো, তুমি খাচ্ছ না কেন? ইচ্ছে করছে না। নিধি ফাইলটা রেখে সোফায় এসে বসলো, হাত থেকে প্লেটটা নিল। হা করো। আপনি খাবেন না? খাবো, আগে তুমি খাও। আপনি খান, আমি নিজে খেয়ে নিতে পারবো। হা করতে বলছি না? সিমির সাথে তো ভালো লাঞ্চ করতে পারো, আর আমি খাইয়ে দিলেই ভালো লাগে না। আমি আর কথা বাড়ালাম না। নিধি আমাকে খেয়ে দিতে লাগলো। খাওয়ানোর সময় ওর চুলগুলো মুখের সামনে চলে আসছিল। ইচ্ছে করছিল নিজের হাতে ওর চুলগুলো গুছিয়ে দেই, কিন্তু নিজেকে আটকে রাখলাম। আমাকে খাওয়ানোর পর নিধি নিজে খেয়ে নিল। বিকেলে অফিস থেকে বেরিয়ে সিমির সাথে দেখা। আজ সারাদিন কাজের ব্যস্ততায় ওর সাথে দেখাই হয়নি। কেমন আছো? ভালো, তুমি? ভালো, চলো কফি খেয়ে আসি। চলো। যখনই সামনে যাব তখনই দেখি নিধি রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কিছু বলল না, গাড়িতে করে চলে গেল। আমি আর সিমি গল্প করতে করতে কফি শপে গেলাম। কফি খেয়ে বাসায় চলে আসলাম। রোজকার মতো রান্না করে খেয়ে ছাদে গিয়ে একটা সিগারেট ধরালাম। নিধির কথা মনে পড়তে লাগলো। আগের মতোই আছে, ও একটু পাগলামি কমেনি। আমি যতই নিজের মনকে বুঝিয়েছি যে আমি ওকে ভালোবাসি না, মনটা ততই ওর দিকে চলে গিয়েছে। আমি যে নিধিকে কতটা ভালোবাসি তা আমি প্রকাশ করতে পারবো না। তাই তো ওর খুশির জন্য ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছিলাম। কিন্তু আমি কি ওর ভালোবাসাকে মেনে নিব? কিছুদিন অপেক্ষা করে দেখি কি হয়, তারপর না হয় ওকে আপন করে নিব। আমাকে কষ্ট দেওয়ার ফল তো ওকে ভোগ করতেই হবে। তারপরের দিন অফিসে গিয়ে দেখি সিমি দাঁড়িয়ে আমাকে দেখে আমার কাছে আসলো। কেমন আছো? ভালো, তুমি?
ভালো। তখন নিধি এসে দাঁড়ালো। এই যে মিস সিমি, এখানে আপনাকে কি আমরা গল্প করার জন্য বেতন দেই? আপনি সারাদিন গল্প করে সময় কাটিয়ে দেন। একটা কর্মের নন আপনি। যান, নিজের কাজ করুন। সিমি মুখ কালো করে চলে গেল। নিধির কাণ্ড দেখে খুব হাসি পাচ্ছিল। ওর রাগী চেহারা দেখলে যে কেউ ক্রাশ খাবে। এই যে, তুমি কেবিনে যাও, আমি আসছি। আমি কেবিনে গিয়ে কাজ করতে লাগলাম। একটু পর সিমি আসলো। আরে তুমি? একটা ফাইনাল সাইন করাতে হবে। ও দেও। আমি সাইন করে দিলাম। সিমি চলে গেল। নিধি রুমে ঢুকলো। ও কেন এসেছিল? ফাইল সাইন করে নিতে। আর যেন ওর সাথে না দেখি। কেন? আপনি কে আমাকে বলার? আমি কে দেখাচ্ছি। তারপর যেটা হলো, নিধি দরজাটা লক করে দিয়ে আসলো। এসে আমার কলার ধরে উপরে উঠালো। আমি ওর সাথে কি করব তাতে আপনার কি? আমারই সব। আমি যেটা বলবো সেটা না শুনলে দেখতে পাবি। আপনার যা ইচ্ছে করুন, আমি তো ওর সাথে কথা বলবো। আর মেয়েটা অনেক কিউট। নিধি কি যেন ভাবলো। তারপর কলার ছেড়ে দিয়ে নিজের চেয়ারে গিয়ে বসে পড়লো। মাথায় হাত দিয়ে কি যেন ভাবছে। চোখের কোণে জল। এটুকুতেই খারাপ লাগছে তোমার? আমি যে এই কয়েকটা মাস কেমন করে কাটিয়েছি তা শুধু আমি জানি। ভালোবাসার মানুষের কাছ থেকে আঘাত পেলে পুরো দুনিয়াটা উলটপালট হয়ে যায়। সেটা হয়তো আপনি এখন বুঝতে পারছেন। আমি নিজের কাজ করতে লাগলাম। নিধি কান্না করেই যাচ্ছে। না, মনে হয় একটু বেশি করে ফেলেছি। ধুর, যা হওয়ার হয়ে গেছে। পরে ভালোবাসা দিয়ে পুষিয়ে দিব। নিজের মনে কাজ করতে লাগলাম। লাঞ্চ টাইম হয়ে গেল। নিধি কান্না করতে করতে ওর ডেস্কে ঘুমিয়ে পড়েছে। আমি বাইরে গেলাম। দেখি সিমি দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে? তোমাকে ডাকতে যাচ্ছিলাম। কেন? একটু দরকার আছে। কি দরকার বলো? চলো লাঞ্চ করি আগে। চলো। তারপর দুজনে মিলে লাঞ্চ করলাম। কি যেন বলতে চেয়েছিলা? পরে একদিন বলবো, আজ না। আচ্ছা। এরপর আমি অফিসে চলে আসলাম। আসার সময় নিধির জন্য খাবার নিয়ে আসি রেস্টুরেন্ট থেকে। এসে দেখি নিধি চেয়ারে হেলানি দিয়ে আছে। ম্যাম, এই নিন। কালকে আপনি আমাকে ট্রিট দিয়েছেন, আজ আমি আপনাকে দিয়েছি। কোথায় গিয়েছিলে? লাঞ্চ করতে। কার সাথে? আমি আর সিমি। ও ভালো। নিধি চেয়ারে হেলানি দিয়ে বসে আছে। কি হলো, খাবেন না? না, ইচ্ছে নেই। নিধিকে দেখে বোঝা যাচ্ছে সকাল থেকে কিছুই মুখে পড়েনি। আমি একটা প্লেটে খাবার নিয়ে ওর সামনে গেলাম। নিন, খেয়ে নিন। না, খাবো না, যাও এখান থেকে। চলে যাব, কিন্তু খেয়ে নিন। বলছি না, খাবো না। নিন, হা করুন। কি হলো? নিধি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর হা করলো। আমি ওকে খাইয়ে দিলাম। খাওয়া শেষে যখনই উঠতে যাব তখনই নিধি হাতটা টান দিয়ে আবার বসিয়ে দিল। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। হাসছো কেন? আপনার কথা শুনে আমি আপনাকে খাইয়ে দিলাম, কারণ কাল আপনি আমাকে খাইয়ে দিচ্ছেন, তাই আজকে সেটা শোধ করে দিলাম। আমি উঠে গেলাম। কিছুদিন এভাবেই চলতে লাগলো। আমি এখন নিধিকে রাগানোর জন্য সিমির সাথে আরো বেশি করে কথা বলি, কিন্তু এমনটা হবে ভাবিনি। আমি অফিস থেকে বের হয়ে আসছিলাম। অফিসে কেউ ছিল না, আমি, সিমি, নিধি আর পিয়ন ছাড়া। আমি গেটের বাইরে আসতেই সিমি ডাক দিল। হ্যাঁ বলো। তোমার সাথে কিছু কথা ছিল। বলো। আসলে মারুফ, আমি না তোমাকে খুব খুব ভালোবাসি। আই লাভ ইউ মারুফ, মোর দ্যান মাই লাইফ। বলেই সিমি আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে ছাড়িয়ে নিলাম, কিন্তু পিছনে তাকিয়ে দেখি নিধি দাঁড়িয়ে। আমাকে দেখেই কান্না করতে করতে চলে গেল। যাহ, সব গন্ডগোল পাকিয়ে গেল। বাসায় চলে আসলাম। সিমিকে সব বুঝিয়ে দিয়েছি। ও মানতে চাইছিল না, কিন্তু আমার কিছু করার নেই। পরের দিন অফিসে গিয়ে দেখি আমার ডেস্ক আবার চেঞ্জ। এইবার আগের রুমটাই দেওয়া হয়েছে। আমি নিধির রুমে গেলাম। গিয়ে দরজা দিয়ে উকি মারতেই দেখি ও কান্না করছে। আসবো? কথাটা শুনে ও উপরের দিকে তাকালো, তারপর নিজের চোখ মুছে নিল। আসুন। আসলে কালকে যে ব্যাপারটা ঘটেছে আমাকে আর বলতে দিল না। থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি।
আমারই ভুল ছিল। তোমাকে ফিরে পেতে চেয়েছিলাম, নিজের ভুলগুলোকে ভালোবাসা দিয়ে শোধ করে দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়তো হলো না। তুমি সিমিকে ভালোবাসো, ওকে নিয়ে সুখী থেকো, এটাই আশা করি। আমার পুরো কথাটা শোনো আগে। আমাকে ভুল বুঝছো তুমি। এখানে আর বোঝার মতো কিছু নেই। কিন্তু আপনি এখন যেতে পারেন, আমার অনেক কাজ আছে। আগে আমার কথাটা তো শোনো। আমি আপনাকে যেতে বলেছি। আমি আর কিছু বললাম না, সেখান থেকে বেরিয়ে আসলাম। অফিস টাইম শেষে আমি নিধির জন্য বাইরে দাঁড়িয়ে আছি। একটু পর নিধি আসলো, আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। নিধি, আমার কথাটা তো শোনো। পথ ছাড়ুন আমার, আর আমি আপনার বস, কথাটা যেন মনে থাকে আপনার। নিধি যেতে লাগলো, তখন আমি ওর হাতটা টেনে ধরলাম। তখন ও আমাকে একটা থাপ্পড় মেরে দিল। আমি নিধির এমন ব্যবহার দেখে বেশ অবাক হলাম, কিন্তু ঠোঁটে একটা ছোট্ট হাসি ফুটে উঠলো। ভালোবাসায় বিশ্বাসের প্রয়োজন হয়, যেটা তোমার মধ্যে নেই। তুমি আমাকে বিশ্বাসই করো না, তাহলে ভালোবাসবে কি করে? যদি ভালোবাসতে তাহলে বিশ্বাস করতে, আর তোমাকে ভালোবাসার কথা বলে লজ্জা দিব না। ধন্যবাদ তোমাকে এই ব্যবহারটা উপহার দেওয়ার জন্য। আর এই ভালোবাসার অভিনয়টা না করলেও পারতেন। কথাগুলো বলে সেখান থেকে চলে আসলাম। চলে যাব হয়তো এই চেনা শহর ছেড়ে। এই শহর শুধু আমাকে কষ্টই দিয়েছে, ভালোবাসা না। চলে যাব হয়তো এই শহর ছেড়ে, আর হয়তো আশা হবে না। নিধির কথা অনেক মনে পড়বে, কিন্তু কিছু করার নেই আমার। ভালোবাসার মর্যাদা সে দিতে পারে না, যার কারণে আজ আমাদের ভালোবাসার নৌকা আজ মাঝ নদীতে ডুবে যাচ্ছে। শুধু এটাই চাইবো, নিধি যেন ভালো থাকে। আমার থেকে হাজার গুণ ভালো ছেলে ও পাবে। কথাগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে অঝরে বৃষ্টি পড়তে লাগলো। সারাটা রাত না ঘুমিয়ে নিধির সাথে কয়েকটা দিনের কথা ভাবছিলাম। ওর পাগলামো, নিজের হাতে খাইয়ে দেওয়া, ওর শাসনগুলো খুব মিস করব। ও হয়তো এগুলো ভুলে যাবে, কিন্তু আমি ভুলতে পারবো না। মরার আগের মুহূর্ত পর্যন্ত আমি নিধিকে ভালোবেসে যাব, আর ওর কথাগুলো স্মরণ করে যাব। হাজারো কথা মনে বাসা বেঁধেছিল, কিন্তু সেগুলো যাকে বলতে চেয়েছিলাম আজ সেই দূরে। এসব কথার আর কোনো মানে হয় না। আজ তার আর আমার পথ দুটো দুইটা বাঁকে এসে থেমেছে। আজ থেকে তার আর আমার পথ হয়তো আলাদা হয়ে যাবে চিরতরে। সারাটা রাত ছাদে কাটিয়ে দিলাম। পরের দিন শরীরে হালকা জ্বর আসলো, তাই আর অফিসে গেলাম না। 2 দিন পর অফিসে গেলাম। কেবিনে গিয়ে রেজিগনেশন লেটারটা টাইপ করলাম। টাইপ করে নিধির রুমের সামনে এসে দাঁড়ালাম। তারপর দরজায় নক করলাম। ভিতর থেকে কোনো শব্দ আসছিল না, তাই দরজাটা খুলে ভিতরে গেলাম। নিধি আনমনা হয়ে কি যেন ভাবছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চেহারা একদম শুকিয়ে গেছে, চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে। আমি ওকে ডাক দিলাম, ম্যাম। আমার কথা শুনে ওর ধ্যান ভাঙলো, সাথে সাথে নিজের চোখটা মুছে নিল। কি ব্যাপার, আপনি এই সময়ে আর এতদিন পর অফিসে আসছেন? সমস্যাটা কি? আমি কিছু না বলে শুধু লেটারটা ওর হাতে দিলাম। কি এটা? আমার রেজিগনেশন লেটার। কথাটা বলার পর নিধি আমার দিকে কাঁদো কাঁদো চেহারায় তাকালো। ওর মায়াবী চোখ দুটো কিছু বলতে চাইছে, কিন্তু ও মুখ ফুটে তা বলছে না। ম্যাম, আমি কিছুদিন পর এই শহর ছেড়ে চলে যাব, আর ফিরে আসবো না হয়তো, তাই চাকরিটা করা সম্ভব হবে না। ভালো থাকবেন বলেই চলে আসলাম। আজ খুব কষ্ট হচ্ছে। একসময় ওর কথায় ওর থেকে দূরে চলে গিয়েছিলাম, আজ হয়তো আমার ভালোর জন্য যাচ্ছি, আর ওর আমার ডিভোর্স হয়ে গেছে। তাহলে আমি এত ভাবছি কেন, এত কষ্ট পাচ্ছি কেন? সে তো আর আমার নয়, তাহলে এত কেন ভাবছি তাকে নিয়ে? আর ভাববো না। কিন্তু এই নিষ্ঠুর মনটা যে কোনো কথাই শোনে না, বারবার আমার সাথে বেইমানি করে। 5 দিন লাগলো সবকিছু গুছিয়ে নিতে। সব কাজ সেরে নিলাম, কারণ এই শহরে আর কোনো দিন হয়তো আসা হবে না। কিন্তু নিধিকে আমি দূর থেকে ভালোবেসে যাব। হয়তো এখানে সে আমার আর হলো না, কিন্তু পরপারে হয়তো তুমি আমার হবে। রাত 11টা বাজে, বাসা থেকে বের হতে যাব, তখন একটা ফোন আসলো। হ্যালো, কে বলছেন? আমি নিধির বাবা বলছি। হ্যাঁ আঙ্কেল, বলেন। আমি জানি তোমাদের মধ্যে কি হয়েছে, কিন্তু মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। আজ 7 দিন ধরে কিছু খাইনি। 5 দিন আগে দরজা বন্ধ করে দিয়েছে। 1000 টাকার পরেও দরজা খুলে না। জানো, যখন তুমি ফিরে আসো সেদিন রাতে ও আমাকে জড়িয়ে ধরে
অনেক কেঁদেছিল, কারণ ও তোমাকে ফিরে পেয়েছিল। প্লিজ মারুফ, আমার মেয়েটাকে দূরে ঠেলে দিও না। ওর থেকে দূরে চলে গেলে ও হয়তো আর বাঁচবেই না। আমার উপর দয়া করো প্লিজ, আমার মেয়েটাকে আপন করে নাও। কথাগুলো বলেই আঙ্কেল কেঁদে দিলেন। আমি এখনই আসছি, আপনি টেনশন নিবেন না। তাড়াতাড়ি করে নিধিদের বাসায় গেলাম। আঙ্কেল বসে কাঁদছেন, আমাকে দেখে উঠে আসলেন। আপনি টেনশন নিয়েন না, আমি দেখছি। নিধি রুমের কাছে গিয়ে ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। তাই দরজাটা ভেঙে ফেললাম। ভিতরে ঢুকে দেখি নিধি ঘরের এক কোণে বসে কাঁদছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। ওর মুখে কোনো কথা নেই, শুধু চুপচাপ কেঁদে যাচ্ছে। আমি একটা কাশি দিলাম। কি হলো, কথা বলবে না? তাহলে আমি চলে যাই। বলেই যখন উঠতে যাব, তখনই হাতটা ধরে টান দিল, 2টা থাপ্পড় মেরে দিল। ভাবলাম একটা কিস পাবো, কিন্তু শেষ পর্যন্ত থাপ্পড় পেলাম। কপাল আমার। আর কোনোদিন যদি ছেড়ে যাওয়ার কথা বলেছিস, তাহলে মেরে ফেলবো। বলেই জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর, এতদিন ধরে খাওয়া করনি কেন? চলো খাবে। না, পরে খাবো, এখন এইভাবেই থাকবো। না খেলে তো শরীর আরো খারাপ করবে, আর আমি চাই না আমার বউকে খারাপ দেখাক। তখনই ওর ঠোঁট দুটো আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিল। দুজনে হাঁপাতে লাগলাম। এখন চলো, খাওয়া করবা। কোলে করে নিয়ে চলো। এই 8 বস্তা কোলে নিলে তো মরেই যাব। কি বললি? সরি। আমি ওকে কোলে তুলে নিয়ে নামতে লাগলাম। নামতে নামতে ও তাকিয়ে আছে আর বারবার একটা করে গালে কিস দিচ্ছে। আমি ওর কাণ্ড দেখে মুচকি মুচকি হাসতে লাগলাম। ওকে খাইয়ে দিলাম। তারপর ওকে কোলে করে ছাদে নিয়ে আসলাম। দুজনে দোলনায় বসে আছি। আমি নিধির কোলে শুয়ে আছি। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর মাঝে মাঝে একটা করে পাপ্পি দিচ্ছে। হঠাৎ করে ডিভোর্স পেপারটার কথা মনে পড়ল। আমি উঠে বসলাম। নিধি আমার কাঁধে মাথা রাখলো। ডিভোর্স পেপারটা? পুড়িয়ে ফেলেছি। এরপর দুজনে কিছুক্ষণ চুপ করে থাকলাম। হঠাৎ করেই নিধি বলল, আমাকে আর ছেড়ে যাবে না তো? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার হাত ধরে পাশে থাকবো। আমাকে মাফ করে দাও। কেন? তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য। মাপ চাইতে হবে না, ভালোবাসা দিয়ে পুষিয়ে নিব আমি। জড়িয়ে ধরলাম নিধিকে। দুজনে চাঁদনি রাতটা উপভোগ করতে লাগলাম। পরিপূর্ণ হলো আমাদের ভালোবাসার গল্পটা। এই যে বন্ধুরা, গল্প শেষ করে কমেন্ট না করে চলে যাচ্ছ, এইটা কিন্তু ঠিক না। তাড়াতাড়ি কমেন্ট করো। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও প্লিজ। ট্রেডিংয়ে সফল হতে হলে সঠিক সিদ্ধান্ত, সময়জ্ঞান এবং নির্ভরযোগ্য গাইডলাইন দরকার। আমি প্রতিদিন আমার অভিজ্ঞতার আলোকে নিশ্চিত ট্রেডিং সিগন্যাল শেয়ার করি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। যদি আপনি সত্যিকারের লাভ করতে চান, তাহলে এখনই যুক্ত হন। টেলিগ্রামের লিংক এবং নাম ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা ইচ্ছুক তারা দ্রুত জয়েন হয়ে যান।